বিখ্যাত গ্রিক ফিলোসফার প্লেটোর ভাষায় মানুষের আচরণ তিনটি তত্ত্বের উপর নির্ধারিত: ইচ্ছা, আবেগ আর জ্ঞান। মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু প্রায়শই তার বডি ল্যাঙ্গুয়েজ ওই মিথ্যেটাকে ধরিয়ে দেয়। আমাদের কনসিয়াস মাইন্ড সত্যিটাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের যে আনকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা লুকিয়ে রাখা সত্যি এবং দেখতে পাওয়া মিথ্যের সবসময় পর্দা ফাঁস করে দেয়। এটা আমাদের মস্তিষ্কের সেই অবস্থা যেটা জাগ্রত অবস্থায় আধা ঘুমে থাকে এবং ঘুমের সময় পুরোপুরি জাগ্রত। আর প্রায়শই ঘুমের মধ্যে বলা কথা বা আনকনসিয়াস কন্ডিশনে বলা কথা বলা হয় সত্যের খুব কাছাকাছি থাকে। সত্যি, রিয়েলি রিয়েলি লাভ ইউ নিশা, লাভ ইউ নিশা। বাই বাবা। আরে হরি, কোথায় যাচ্ছিস? আমাকে কলেজে ড্রপ করে দিবি? সরি বাবা, কিন্তু আমি অন্যদিকে যাচ্ছি। আমার একটু জরুরি কাজ আছে, আমি আসছি প্লিজ। কিসের আর্জেন্ট কাজ রে? কোনো জব ইন্টারভিউর জন্য যাচ্ছিস নাকি? মা, চাকরির ইন্টারভিউ হলে তো প্রথমে তোমাকেই বলতাম। হ্যাঁ, এখন লেট হচ্ছে, আসছি, বাই। I hear silent whisper, and I know you're close. হ্যালো, স্যার, আমাদের ন্যাশনাল পার্কের সামনে জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে। আমি ফোন করেছিলাম স্যার। হ্যাঁ, এদিকে চলো। স্যার, এদিকে সরে যান, পিছনে সরে যান। তুমি লাশটাকে প্রথম দেখো? হ্যাঁ, আশেপাশেই থাকো? আধা ঘন্টা আগে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম স্যার, তখনই এই লাশটাকে আমি দেখি আর আপনাকে ফোন করি। স্যার, বডিতে কোনো আইডেন্টিফিকেশন নেই। ঠিক আছে, তুমি লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দাও আর আশেপাশের পুরো এরিয়াটাকে স্ক্যান করো। স্যার, পুরো এলাকাটা স্ক্যান করে এটা পেলাম স্যার। এটাকে ল্যাবে পাঠিয়ে দাও। এটার সঙ্গে এই কেসটার কোনো সম্পর্ক থাকতেও পারে। স্যার। লাস্টের একটা ফটোগ্রাফ নিয়ে নাও আর সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। হতেও পারে কোনো না কোনো থানায় এর নামে কোনো মিসিং কমপ্লেন আছে।
স্টেশন থেকে বলছি। পুলিশ স্টেশন? আমার ছেলের কোনো খবর পেলেন? ন্যাশনাল পার্কের পাশের জঙ্গলে একটা বডি পাওয়া গেছে। আমার মনে হচ্ছে আপনাদের ওই হারিয়ে যাওয়া ছেলের বডি আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের আসতে হবে। কার ফোন ছিল? আরে কিছু বলো। পুলিশ আমাদের রাজাজিনগরের গভর্নমেন্ট হসপিটালে ডেকেছে। হসপিটাল? হ্যাঁ, আমাদের হরির বডিটাকে চেনার জন্য। হরি, আমার জন্য হরি, আমার হরি চিনাপ্পা, বয়স 27 বছর। 26শে অক্টোবর 2012-তে তাকে বেঙ্গালুরুর বানেরঘাটা ন্যাশনাল পার্কের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। হরি ওখানে কেন গিয়েছিল আর তার মৃত্যু কেন এবং কিভাবে হয়েছিল? হরি 25শে অক্টোবর 2012-তে বাড়ি থেকে বেরিয়েছিল। যখন ও রাতে বাড়ি ফিরল না, তখন ওর বাবা মা পুলিশের কাছে মিসিং কমপ্লেন ফাইল করলো। পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট মার্ক গুলস্ট্যান বলেছেন যে মানুষ তার জীবনকে নরকে পরিণত করতে তত রকম উপায় বার করতে পারে যত রকম ভাবে সে নিজের জীবনকে উন্নত করতে পারে। ও ডিস্টার্ব তো ছিলই স্যার, কারণ ও কোনো চাকরি পাচ্ছিল না। তাও কতদিন হলো জব পাচ্ছিল না? আর কবে থেকে ডিস্টার্ব ছিল? এই প্রায় গত 6 মাস ধরে। হরি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। 6 মাস আগে ওর জব চলে যায়। তখন থেকেই ও খুব চিন্তিত ছিল। তুমি হরির ফিয়ান্সে? হ্যাঁ স্যার। আপনারা বলছেন বাইরে যাওয়ার সময় হরি মোটরসাইকেলে গেছিল, আগে হ্যাঁ, কিন্তু লাশের কাছে কোনো মোটরসাইকেল ছিল না। আমরা তো এটাও জানি না যে হরি বানেরঘাটা ন্যাশনাল পার্কের পাশে জঙ্গলে কেন গেছিল। ও তো বলেছিল যে ওর একটা ভীষণ আর্জেন্ট কাজের জন্য বাড়ি যেতে হচ্ছে। আচ্ছা এটা বলুন, হরি এর আগে কখনো সুইসাইড ট্রাই করেছিল? মানে? কোনো পুরনো ডিপ্রেশন? হরি কখনো কখনো ডিপ্রেস থাকতো। তুমি কখনো কথা বলেছো ওর সাথে এই ডিপ্রেশনের ব্যাপারে? না, ও কখনো ডিরেক্টলি বলেনি, কিন্তু আমি জেনে যেতাম। কিভাবে? ওর ফেসবুক স্ট্যাটাস মেসেজগুলো খুবই ডিপ্রেসিং লাগতো আমার। পৃথিবীতে কোনো কিছুরই মানে নেই, ভালোবাসারও না। তুমি যখন অপেক্ষা করো সেই একটা মুহূর্তের, আর সেই মুহূর্তটা না পাওয়া অবধি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। আই এগ্রি হরি। মস্তিষ্ক একটা প্লেগ্রাউন্ড। পৃথিবী এখানেই শুরু, এখানেই শেষ। আমরা চাইছিলাম হরি বিয়ে করে নিক, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হরি জেদ ধরেছিল বিয়ে যদি করে তাহলে চাকরি পাওয়ার পরে। স্যার, আচ্ছা, আমি হয়তো আপনাদের আবার ডাকতে পারি। আমাকে একটু বেরোতে হবে পোস্টমর্টেম রিপোর্ট নিতে। থ্যাঙ্কস। সুইসাইড করবে তো এত দূরে জঙ্গলে যাবে কেন? স্যার কিছু একটা খেয়েছিল মনে হয়। লাস্ট যে সময় পাওয়া গিয়েছে তার 18 ঘন্টা আগেই এর মৃত্যু হয়েছিল। মানে মৃত্যু কালকে হয়? হ্যাঁ ঠিকই, দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে। স্যার ওর মা বাবা বলছিলেন যে গতকাল 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। হ্যাঁ, রাজাজিনগর থেকে বাইকে করে বানারঘাটটা ন্যাশনাল পার্ক অব্দি 1 ঘন্টা তো লাগবেই। শরীরে অ্যালকোহলের উপস্থিতির পাশাপাশি বেন্টিয়াম ফসফেটও পাওয়া গেছে। বেন্টিয়াম ফসফেট মানে ইঁদুর মারতে যা কাজে লাগে? কারেক্ট। রিসেন্টলি এই কেমিক্যালটা অনেক সুইসাইড কেসে ব্যবহার হচ্ছে দেখছি। কারেক্ট এগেইন। আমি যখন লাশের মুখে এই ফেনাটা দেখলাম তখনই হয়তো আমি ভেবে নিতে পারতাম যে এটা সুইসাইড, কিন্তু তখন আমি এর গলায় এই দাগটা দেখলাম। এই দেখুন। ইউ আর রাইট স্যার, রক্তের নমুনায় বেন্টিয়াম ফসফেট পাওয়া গেলেও আসলে এর মৃত্যুর কারণ সাফোকেশন। গলার উইন্ড পাইপ চোখ হয়ে যাওয়ার জন্য এর মৃত্যু হয়েছে। কিন্তু গলায় আঙুলের কোনো ছাপ পাওয়া যায়নি। হয়তো রুমাল বা কোনো কাপড়ের ব্যবহার করা হয়েছে গলা টেপার জন্য। কেউ হয়তো চাইছিল এটাকে সুইসাইড কেস বলে মনে হোক, কিন্তু হরি সম্ভবত কেমিক্যালে মরেনি।
আর সেই কারণে ও একে গলা টিপে মেরেছে। কিন্তু হরির মতো একজন জোয়ান ছেলে, ও তো প্রোটেস্ট করতো, প্রাণ বাঁচানোর চেষ্টা করতো, কিন্তু এই স্ট্রাগলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো জানাই যাবে ডক্টর। নাও দ্য কেস ইজ ক্লিয়ার, ইটস আ মার্ডার। একজন 27 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা বাপের একমাত্র সন্তান, কেউ একে সরিয়ে দিতে কেন চাইবে? স্যার, সেলফোনটা মিসিং, কোথাও পেলাম না। আর আউট অফ সার্ভিসও? হ্যাঁ স্যার। দিনেশ, এর সেলফোনের রেকর্ড থেকেও কোনো সূত্র পাওয়া গেলেও যেতে পারে। মেবি কিছু পাওয়া গেল, ইন্টারেস্টিং কিছু। স্যার, দুপুর 1:15 নাগাদ ফোন সুইচ অফ হয়েছিল। মানে মার্ডারের 15 মিনিট পরে? ইয়েস স্যার। আর স্যার, লাস্ট কলটা নিশাকে করেছিল। হ্যালো, শেষ এসএমএসটাও নিশাকেই করেছিল স্যার, 1:10 শেষ লোকেশন কোরানকন্টি ক্রসিং। মারা গেল বানারঘাটটা ন্যাশনাল পার্কের মধ্যে, বডিও ওখানেই পাওয়া গেল, কিন্তু ফোনের শেষ লোকেশন কোরানকন্টি ক্রসিং। ব্যাপারটা খুব অদ্ভুত না? স্যার আমার ড্রাইভার আমাকে বলেছিল যে ও শহর ছেড়ে চলে যাচ্ছে। আমি বুঝে গেছিলাম যে ও মিথ্যে কথা বলছে। অ্যাকচুয়ালি স্যার, প্রবলেমটা হলো আমার বাবা একা কার ড্রাইভ করতে পারেন না, এই জন্য আমি ড্রাইভারের সাথে নেগোশিয়েট করি। আমি ওর কোনো কথা শুনিনি, আর ওকে বলি যে আমি ওর স্যালারি 50% বাড়িয়ে দিচ্ছি। দ্যাট ওয়াজ ইট। ও রাজি হয়ে গেল। আর তুমি ওকে লোভ দেখালে? নট রিয়েলি সো। আমি শুধু বুঝে গেছিলাম যে ও মিথ্যে কথা বলছে, শুধু মুখ ফুটে বলতে পারছিল না যে ও স্যালারিতে গ্রেস চাই। আমি শুধু ওর মাইন্ড রিড করি। এটা বলা ঠিক হবে না যে ওর নিজের কথা ঠিক বলতে পারছিল না। আসলে ব্যাপারটা ঠিক এরকম ছিল যে ও এইভাবে নিজের কথাটা বলার কথা ভাবে। ও একটা সাইকোলজিক্যাল পদ্ধতি ভাবে নিজের স্যালারিটা বাড়াবার জন্য, আর তুমিও একটা রিভার্স প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল পদ্ধতি নাও ওকে এই কাজে বহাল রাখার জন্য। আই জাস্ট রেড হিজ মাইন্ড সো। ব্যাস ওই মুহূর্তটার জন্য ওর ভাবনাটা যেন আমার সামনে একটা খোলা বইয়ের মতো ছিল। ভেরি গুড নিশা, তুমি দিনের পর দিন নিজেকে ডেভেলপ করছো। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা কথা মনে রাখবে, এটা খুবই ডেঞ্জারাস বিদ্যা। যে কোনো লোককে নিজের স্টাডির সাবজেক্ট করে তুলো না। স্যার, কাম ইন, সিট ডাউন। নিশা? ইয়েস স্যার। হ্যাঁ, আমার হরির সাথে কথা হয়েছিল 25 অক্টোবরে সকাল 11:30 নাগাদ, যার পরে ও বানারঘাটা ন্যাশনাল পার্কের দিকে চলে যায়। ইয়েস স্যার। কথাটা তো তুমি আমাকে আগে বলনি। কারণ আমাদের মধ্যে যে কথা হয়েছিল সেটা খুবই পার্সোনাল ছিল। ও আই সি। হরির মৃত্যু 12টা থেকে 1টার মধ্যে হয়, আর ঠিক 1:10 হরির মোবাইল থেকে তোমার মোবাইলে মেসেজ যায়। এখন তুমি আমাদের এটা বলবে যে হরির মৃত্যুর পিছনে তোমার রোল কি ছিল। সে যতই পার্সোনাল হোক, বলতে তোমাকে হবেই। কোনো রোল ছিল না। ওই দিন আমার আর হরির ব্রেকআপ হয়েছিল। হরি আমাকে শুধু এই মেসেজটাই দিতে চেয়েছিল যে ও এনগেজমেন্টটা ভেঙে দিতে চায়। ও তোমাকে এই কথাটা ফোনে বলেছিল? আগে না, আমাদের দেখা হয়েছিল। কোথায়? প্রথমে কোরানকুন্ডি ক্রসিং এ, যেখান থেকে ও আমাকে পিক আপ করেছিল। I hear silent whisper, and I know you're close. তারপর ওখান থেকে হরি আমাকে বানারঘাটা ন্যাশনাল পার্কে নিয়ে গেছিল। তুমি ওর সাথে গেলে? হ্যাঁ, আমি গেছিলাম। তুমি ওর সঙ্গে কতক্ষণ ছিলে? বেশিক্ষণ না, এই 10 মিনিট। নিশা, আমি এঙ্গেজমেন্টটা এখন ভাঙতে চাই। যদি এটাই করা ছিল তাহলে এত অপেক্ষা করলে কেন আর করালি? কারণ ওই সময় আমি কয়েকটা জিনিস নিয়ে শিওর ছিলাম না, সেই জন্য। আর এখন তুমি শিওর?
লাইফের ব্যাপারে, লাইফ পার্টনারের ব্যাপারে। হ্যাঁ, নো প্রবলেম। আসলে আমি একদমই শক নই। আমি তো আগেই জেনে গেছিলাম, আমি ভাইব্রেশনটা ফিল করেছিলাম যে কখনো না কখনো তো এটা হওয়ারই ছিল। কিন্তু আই এম গ্ল্যাড হরি যে ফাইনালি তুমি এই ডিসিশনটা তো নিলে। ভালোই হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, তুমি শুধু এই কথাটা বলার জন্য এখানে এই জঙ্গলে তোমার আর আমার সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তুমি আমাকে ফোন করতে পারতে, SMS করতে পারতে, কিংবা ওই তোমার ফ্রেন্ডস বুক ওখানে মেসেজ করে দিতে। তুমি এতদিন ধরে নিজের থেকে লুকোচ্ছিলে, কিন্তু আমার থেকে কিছুই লুকোয়নি হরি। তুমি যদি বলে দিতে আমি মেনে নিতাম। আর তাছাড়াও আমি অনেক আগে থেকেই মেনে নিয়েছিলাম that we are not a couple. Bye. এত দূরে বানারঘাটা ন্যাশনাল পার্কের জঙ্গলের ভিতরে তোমাকে নিয়ে গেল শুধু এটা বলতে যে তোমার সাথে এনগেজমেন্ট ভেঙে দিচ্ছে? ও তো মেনু কার্ড দেখে একটা ডিশ অর্ডার করার জন্য 1 ঘন্টা লাগাতো। হ্যাঁ, একটা কথা আছে যেটা আমি 6 মাস ধরে জানতাম। কি কথা? ওর কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। আমি তো এভাবেই ধরে ফেলেছিলাম, কিন্তু তারপরেও আমাকে মিথ্যের পর মিথ্যে বলতে লাগলো। ও যে তোমাকে SMS-টা পাঠিয়েছিল, কি ছিল এই SMS-এ? Good riddance. Finally I'm free to be with Priya. আমি কলেজ যাওয়ার পথে এই মেসেজটা পেয়েছিলাম। আমি অলরেডি বেশ লেট ছিলাম। প্রিয়া, এটা কি সেই মহিলা যে ওর লাইফে তোমার জায়গাটা নিয়ে নেয়? আমার জায়গাটা নিয়ে নেয়? আই ডোন্ট কেয়ার, যেই হোক ও। কিন্তু মেয়েটা কে? আমি জানি না। হরি কখনো বলেও নি, আর আমি কখনো জানার চেষ্টাও করিনি। ভীষণ কনফিউজিং হয়ে গেল। হরি প্রিয়াকে দুপুর 1:10 SMS কিভাবে পাঠালো, যখন পোস্টমর্টেম রিপোর্ট বলছে হরির মৃত্যু দুপুর 12টা থেকে 1টার মধ্যে হয়? আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট টাকা না হয় আমরা 15 মিনিটের মার্জিন দিয়েই দিলাম, তাহলেও ও বানারঘাটটা থেকে কোনারকুন্টা ক্রসিং পৌঁছালো কি করে? আর তারপরে আবার বানারঘাটটা ফিরে গেল আর সেইখানে মরে গেল? স্যার, কেউ হয়তো ওর সেলটা নিয়ে কোনারকুন্টা ক্রসিংয়ে গেল আর তারপর ওখান থেকে SMS করলো। সে নিশ্চয়ই এই ব্রেকআপের ব্যাপারটা জানতো আর নিশার ওপরে কোনো গেম খেলছে হয়তো। প্রিয়া, এই প্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে হবে। বডি কাল পাওয়া যাবে, কিছু ফর্মালিটিস বাকি আছে। হরি আমাদের একমাত্র ছেলে ছিল। প্রিয়াকে আমরা তো ওর কথা শুনিনি আগে। হরি কখনো আপনাদের বলেনি? না, কখনো না। শোনা যাচ্ছে যে হরির সঙ্গে প্রিয়া বলে একটা মেয়ের অ্যাফেয়ার চলছিল। ননসেন্স। আমার ছেলে কখনো এরকম ছিল না স্যার। ও নিশাকে 2 বছর ধরে ভালোবাসে, ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল। ও অন্য মেয়ের সাথে নেভার। মারা যাবার ঠিক কয়েক মিনিট আগে হরি নিশাকে বলে যে ও এনগেজমেন্ট ভেঙে দিতে চায়। এটা কি করে হতে পারে? নিশাই আমাদের বলেছে ওরা দুজন বানারঘাটা ন্যাশনাল পার্কে দেখা করেছিল। কিন্তু নিশা তো এই ব্যাপারে কিছু বলেনি আমায়। ও তো জানতো 25শে অক্টোবর আমরা হরির নামে মিসিং ডায়েরি করি। স্যার, ফরেন্সিক ল্যাব থেকে ফোন এসেছিল, আমাদের ডাকছে। দরকার পড়লে আমরা আবার আসবো। টেক কেয়ার। আচ্ছা, হরি কি তোমায় কখনো বলেছিল যে নিশার সাথে সম্পর্ক রাখবে না? এসব কি বলছো তুমি? কখনো না। আমার তো সবসময় মনে হতো যে ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এমনটা মনে করা হচ্ছিল যে হরি তার খুনের দিন নিশাকে বলেছিল যে ও এঙ্গেজমেন্ট ভেঙে ফেলতে চায়। নিশার ফোনে হরির ফোন থেকে SMS এসেছিল যে সে এবার প্রিয়ার সঙ্গে ভালো থাকবে। কে ছিল এই প্রিয়া? নিশা বা হরির বাবা মা কেউই এই প্রিয়ার ব্যাপারে জানতো না। কিন্তু বেঙ্গালুরু পুলিশ প্রিয়ার খোঁজে বেরিয়ে পড়ার আগেই ওনারা পেলেন আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই স্টেরোফোম কাপে বেন্টিয়াম ফসফেটের সাথে সাথে মদের ট্রেসও পাওয়া গেছে। মানে এই কাপটার সঙ্গে হরির মার্ডারের কোনো না কোনো কানেকশন আছে। স্যার, মার্ডার স্পট থেকে আমরা এই গ্লাসটার একটা ওয়েফারের প্যাকেট পেয়েছি। যদি এটা সুইসাইডই হয় তাহলে একদম নতুন একটা পদ্ধতি সুইসাইডের। যে হরি প্রথমে ওয়েফার খেলো, তারপরে মদের মধ্যে বিষ মিশিয়ে খেলো, তারপর নিজেই নিজের গলা টিপে মরে গেল। যেটা সম্ভব নয় স্যার। স্যার, হতে পারে হরির সাথে ওখানে কেউ ছিল যাকে সে ভরসা করত,
যে হরির সাথে বসে ওখানে মদ খেলো আর তারপর মদের মধ্যে বিষ মিশিয়ে দিল, তারপর গলা টিপে খুন করলো। স্যার পুরো প্ল্যানিং করে মার্ডার করেছে। আমাদের এই প্রিয়াকে খুঁজে বার করতে হবে। স্যার প্রিয়া যদি হরির গার্লফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধুরা জানবে সেটা। নো স্যার, প্রিয়া নামের কোনো মেয়ে শেষকৃত্যে আসেনি। আমার তো একটা ডাউট হচ্ছে যে এই প্রিয়া বলে কোনো মেয়ে সত্যিই ছিল নাকি মন গড়া একটা গল্প। স্যার হরির অফিসের এক ক্লোজ ফ্রেন্ড আছে রমেশ। হরি আগে যেখানে কাজ করতো সেখানকার কলিগ, হয়তো ও কিছু জানতে পারে। হ্যাঁ স্যার, আমার সাথে হরির বন্ধুত্ব ছিল। ও যতদিন এখানে কাজ করতো ততদিন পর্যন্তই। এখানকার কাজ ছেড়ে দেওয়ার পর ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না। কখনো কখনো ফ্রেন্ডস বুকে কথা হতো, ব্যাস দ্যাটস ইট। প্রিয়ার ব্যাপারে কথা হতো? প্রিয়া? কে প্রিয়া স্যার? এই হরির কোনো প্রিয়া বলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। অ্যাফেয়ার? হুম। কিন্তু স্যার আমি যতদূর জানি হরির এঙ্গেজমেন্ট নিশার সাথে হয়েছিল। ইনফ্যাক্ট আমিও সেখানে ছিলাম, আর দুজনকে ভালোই মানিয়েছিল। হরি আর নিশার মধ্যে অনেক দিন থেকে একটা ঝগড়া চলছিল, আর নিজের মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে নিশাকেও বলেছিল এনগেজমেন্ট ভেঙে দিচ্ছে, তাও সেটাই প্রিয়ার জন্য। সরি স্যার, আমি প্রিয়া বলে কাউকে চিনি না। স্যার এই নিশা বোধহয় আমাদের মিথ্যে বলছে, গল্প বলছে আমাদের। পসিবল, কিন্তু কেন? হরির মৃত্যু থেকে ও কি পাবে? আর তাছাড়া হরি তো ওর সাথে ব্রেকআপ করেই ফেলেছিল। রাগের মাথায় হয়তো করে ফেলেছে, হয়তো এই প্রিয়াকে নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। কিন্তু এই প্রিয়াকে পাওয়া যাবে কোথায়? নিশার এনগেজমেন্ট ভেঙে গেছিল। আমার মেয়ে মিথ্যে কথা বলছে। এসব কি বলছেন আপনারা? নিশার কথা মতো ওর আর হরির মধ্যে গত 6 মাস ধরে দূরত্ব বাড়ছিল। ও আপনাকে এটা বলেনি? নো, নিশা তো আমাকে এসব কথা কখনোই বলেনি। দেখুন, নিশা ম্যাচিওর মেয়ে, নিজেরটা নিজেই সামলাতে পারে। অ্যাকচুয়ালি এমনি মানে ক্যাজুয়ালি। এই নিশা কখনো প্রিয়া বলে কোনো মেয়ের ব্যাপারে কিছু বলেছিল? নিশা বলছে যে প্রিয়া বলে মেয়েটার হরির সাথে কোনো একটা অ্যাফেয়ার চলছিল। অফিসার, নিশা এসব কথা কখনোই বলেনি। দেখুন, আপনাকে একটা আসল কথা জানিয়ে রাখি, আপনি ভুল জায়গায় প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন। কেন? কারণ নিশা আর হরির সম্পর্ক খুব গভীর ছিল, আর বিয়ের সিদ্ধান্তটা ওরা দুজনে নিজেরাই নিয়েছিল। আর প্রতিটা সম্পর্কের মধ্যেই খারাপ সময় একটা আসে, কিন্তু দুজনেই ম্যাচিওর ছিল, ওরা সিচুয়েশনকে ম্যানেজ করতে পারত। তার উপর নিশা একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল। কিরকম? ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, ও টপার। যে কোনো প্রফেসরের কাছে আপনি খোঁজ নিতে পারেন। ও মানুষের মন ভীষণ ভালোভাবে বুঝতে পারে, জীবনের ওঠাপড়াটাও ভালো বোঝে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনারা এক্স্যাক্টলি এখানে কি জানতে এসেছেন। আমরা প্রিয়াকে খুঁজছি, আর আমার সন্দেহ যে প্রিয়া বলে কোনো মেয়েই নেই। সম্ভবত এটা নিশারই ইমাজিনারি কোনো ক্যারেক্টার। ও প্লিজ, আপনারা যা খুশি বলে যাচ্ছেন। আমার মেয়ে এরকম করবে কেন? কেন? এটাই তো বার করবার চেষ্টা করছি আমরা। থ্যাংক ইউ। প্রিয়া এবার একটা গভীর রহস্য হয়ে উঠল। কিন্তু ও কি সত্যি এক্সিস্ট করতো, নাকি শুধুমাত্র নিশার মন গড়া ক্রিয়েশন ছিল? তাহলে ওই এসএমএসটা কে পাঠিয়েছিল, আর কি উদ্দেশ্যে? হরি নিশাকে আগে কেন বলেছিল যে সে নিশার সঙ্গে ব্রেকআপ করতে চায়, আর তারপর ও এসএমএস পাঠায় যে ও প্রিয়ার সঙ্গে ভালো থাকবে? কিছু তো গোলমাল ছিল।
আমি আপনাকে কি করে বলবো যে হরি এরকম কেন করেছিল? ও আমাকে ন্যাশনাল পার্কের কাছে ডেকেছিল এটা বলার জন্য যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, আর তারপরেও আমাকে মেসেজ করলো যে ও প্রিয়ার সঙ্গে ভালো থাকবে। এর থেকে বেশি আমি আর কি বলতে পারবো? হরির ব্যাপারে বলতে পারো, হবু স্বামী ছিল ও তোমার। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি। ঠিক আছে, রিপিট করে দিচ্ছি। 6 মাস আগে হরির জব চলে গেছিল, তারপরই ও খুব হতাশায় ভুগছিল। ওর বেকারত্বকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর হতাশাগ্রস্ত লোকের সাথে এরকম হামেশাই হয়, তারা নিজের লোকের থেকে দূরে চলে যায় আর নতুন সম্পর্ক তৈরি করে। হয়তো এই জন্য হরি প্রিয়ার এত ক্লোজ হয়ে গেছিল, আই ডোন্ট নো, হয়তো। তোমরা দুজনে কিভাবে ক্লোজ হয়েছিলে, মানে কিভাবে দেখা হয়েছিল তোমাদের, কিরকম তোমাদের লাভ স্টোরিটা? আমাদের দুজনের 2 বছর আগে অক্টোবর 2010-এ আলাপ হয়। আমাদের ফ্রেন্ডশিপ ইন্টারনেটে হয়েছিল, একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা দুজনেই অ্যাক্টিভ ছিলাম। আমি কোনো কমেন্ট করেছিলাম যেটা ওর ভালো লেগেছিল, তো ও ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠায় আমাকে। আমাদের অনলাইন রোম্যান্স রিয়েল লাইফে কনভার্ট হলো। আমাদের দেখা হলো, ভালোবাসা গভীর হলো, আর তারপর 1 বছর পরে সেপ্টেম্বর 2011-এ আমরা আমাদের প্যারেন্টসকে বললাম। তারপর আমাদের এনগেজমেন্ট হয়ে গেল। I hear silent whisper, and I know you're close. I watch your shadow linger, and I feel your ghost. সেপ্টেম্বর 2011-তে আশীর্বাদ, কিন্তু এখনো বিয়ে হলো না। আমি সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করার পর সিভিল সার্ভিসে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, আর হরি অপেক্ষা করতে রাজি ছিল। আর তার মধ্যেই হরি চাকরিটা চলে যায়। হ্যাঁ, এই বছরই মার্চ 2012। আনফর্চুনেট ছিল, কিন্তু কি করা যাবে, পার্ট অফ লাইফ। এসবের মধ্যে প্রিয়া কবে এলো হরির লাইফে? স্যার আপনি আমার সঙ্গে এই গেম খেলাটা বন্ধ করে দিন। আমি আপনার মতো ইনভেস্টিগেটরদের কায়দা খুব ভালো বুঝি। প্রথমে সাসপেক্টের সাথে বন্ধুত্ব করো, তারপর তার কনফিডেন্স জিতে নাও, আর তারপর তার থেকে ওই সেম প্রশ্নের আলাদা উত্তর এক্সপেক্ট করো। সরি, আমার উপর এটা ওয়ার্ক করবে না, কারণ আমি কিছু করিনি। আমার কাছে লুকোবার মতো কিছুই নেই। স্যার আমি আপনাকে আগেও বলেছি যে প্রিয়ার ব্যাপারে আমি প্রথমবার 25শে অক্টোবর 2012 1:10 জেনেছিলাম, যখন আমি ওই মেসেজটা পেয়েছিলাম। আরেকবার রিপিট করবো স্যার? নিশা, তুমি সত্যি সাইকোলজির একজন খুব ভালো স্টুডেন্ট। এখনো স্টুডেন্ট, এখনো পর্যন্ত জীবনের আসল রূপটা তুমি দেখোনি। আমি খুব জোর দিয়ে বলতে পারি যে তোমার এই প্রিয়া আসলে কেউ নয়। স্যার আপনি আমার প্রশংসা করার সাথে সাথে আমাকে প্রভোক করার চেষ্টা করছেন, বাট সরি, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমি এটা মানব না যে আমি হরিকে খুন করেছি, কারণ আমি ওকে মারিনি। হ্যাঁ, আমি এটা জেনে গেছিলাম যে হরি আমাকে ছাড়তে চায়, ও আমার থেকে ফেড আপ হয়ে গেছে, কিন্তু ওর এটা বলার সাহস ছিল না। কিন্তু আমার সাহস আছে সবকিছু ফেস করার। স্যার স্যার হরির ফ্রেন্ড লিস্টে প্রিয়াও এনলিস্টেড। স্যার ম্যানেজমেন্টের স্টুডেন্ট, পার্সি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, হুসুর রোড, ব্যাঙ্গালোর। দেয়ার, এবার খুশি? আমি কি এবার যেতে পারি স্যার, নাকি আপনি আমার আরও ক্লাস নিতে চান যাতে ওই প্রিয়ারাও পালাবার জন্য আরও বেশি সময় পেয়ে যায়? হরি চিনাপ্পা, সরি, আমার এরকম কোনো ফ্রেন্ড নেই। কিন্তু ফ্রেন্ডস বুক তো অন্যরকমই কিছু বলছে। স্যার ফেসবুকে তো যে কোনো মেয়েরই রোজ অনেকগুলো রিকোয়েস্ট আসে, তাই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাকে না চিনেই? স্যার ফেসবুকের আরেকটা মানেও হয়, আপনি অন্য লোককে চিনুন এবং বন্ধু তৈরি করুন। এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি। একে অন্যের ফ্রেন্ড লিস্টে তো থাকি, কিন্তু কখনো ইন্টারাকশনই হয়নি। হ্যাঁ, এখানে হরি লিখেছে পৃথিবীতে কোনো কিছুরই মানে নেই, ভালোবাসারও না। তুমি যখন অপেক্ষা করো সেই একটা মুহূর্তের, আর সেই মুহূর্তটা না পাওয়া অবধি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। আর
তার উত্তরে তুমি লিখেছো, আই এগ্রি হরি, মস্তিষ্ক একটা প্লেগ্রাউন্ড, পৃথিবীর এইখানেই শুরু, এইখানেই শেষ। এটা তোমার কমেন্ট ছিল। এর আগেও তুমি হরির অনেক কমেন্টেই লাইক দিয়েছো। স্যার হয়তো আমি ছেলেটার কমেন্টসে আর স্ট্যাটাস আপডেটে লাইক করেছিলাম, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি ওকে চিনি। ঠিক আছে ঠিক আছে স্যার, প্রিয়ার ফোন রেকর্ড স্ক্যান করা হয়েছে। হরির সাথে কোনো কানেকশন এস্টাবলিশড হচ্ছে না। অদ্ভুত একটা সময় পড়েছে, লোকে এখন সোশ্যাল নেটওয়ার্কের সাইটেই মেলামেশা করে। রোজই একে অন্যের কমেন্টস, পার্সোনাল ডিটেলস, ফটোগ্রাফ এইসবে লাইক দেয়, তার উপরে কমেন্ট করে, আর অনেক সময় একে অন্যকে চেনে না পর্যন্ত। স্যার 6 কোটি ভারতীয় ফ্রেন্ডসবুক ইউজ করে, থার্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড স্যার। এই ফ্রেন্ডসবুক একটা শাঁখের করাতের মতো। ছাড়ো, তুমি নিশার ফোন রেকর্ড চেয়ে পাঠাও। এই সাইকোলজি স্টুডেন্ট একটু বেশি লোকের মাইন্ড রিডিং করছে, এবার ওর মাইন্ডটাকে রিড করবার সময় এসেছে। নিশা, এটা কি সত্যি যে তুমি আর হরি বিয়েটা ভাঙতে চেয়েছিলে? এটা কবে হলো নিশা? হ্যাঁ, যেদিন হরির মার্ডার হয়েছিল ওই দিনই ও আমাকে বলে দিয়েছিল যে ওই এনগেজমেন্টটা ভাঙতে চায়। আমি তো কয়েক মাস আগে থেকেই জানতাম যে আমাদের রিলেশনশিপটা টালমাটাল অবস্থায়। এত বড় কথাটা তুমি আমাদের বলার প্রয়োজন মনে করলে না? মা, আমি শিওর জানতাম না। অপেক্ষা করছিলাম যে হরি কোনো সিদ্ধান্ত নিক আর নিজে এসে আমাকে বলুক, আর ও নিজেও এই ব্যাপারটাই শিওর হোক যে ও এটাই করতে চায়। নিশা, এই ঘটনার জন্য কি প্রিয়া নামে কোনো মেয়ে দায়ী? স্যার, নিশার ফোন রেকর্ড থেকে একটা অদ্ভুত অ্যাক্টিভিটি দেখা গেছে। কিরকম অ্যাক্টিভিটি? স্যার 25 অক্টোবর 2012, যেদিন হরি খুন হয় সেদিন নিশার ফোন টাওয়ার লোকেশন বানেরঘাটটা ন্যাশনাল পার্কের কাছেই ছিল। হ্যাঁ, কিন্তু ও তো আমাদের অলরেডি বলেইছে যে ও সেদিন ওখানে দেখা করেছিল। কিন্তু স্যার একটা নাম্বারের সাথে নিশা রেগুলার টাচে ছিল, 44455568। কার নম্বর এটা? স্যার বেলগাঁওয়ের কোনো এক নাগেশ গৌড়া। নাগেশ গৌড়া? স্যার, নিশার ফোন রেকর্ড থেকে একটা অদ্ভুত অ্যাক্টিভিটি দেখা গেছে। কিরকম অ্যাক্টিভিটি? স্যার 25 অক্টোবর 2012, যেদিন হরি খুন হয় সেদিন নিশার ফোন টাওয়ার লোকেশন বানেরঘাটটা ন্যাশনাল পার্কের কাছেই ছিল। হ্যাঁ, কিন্তু ও তো আমাদের অলরেডি বলেইছে যে ও সেদিন ওখানে দেখা করেছিল। কিন্তু স্যার একটা নাম্বারের সাথে নিশা রেগুলার টাচে ছিল, 44455568। কার নম্বর এটা? স্যার বেলগাঁওয়ের কোনো এক নাগেশ গৌড়া। নাগেশ গৌড়া? এখন এই নাগেশ গৌড়া নিশার সাথে বা হরির মার্ডারের সাথে কি কানেকশন থাকতে পারে? স্যার 24 অক্টোবর মানে মার্ডারের একদিন আগে নাগেশ গৌড়ার ফোনের টাওয়ার লোকেশন বানেরঘাটটা ন্যাশনাল পার্কের কাছেই। কোনারকুন্টা ক্রসিং, বানেরঘাটটা ন্যাশনাল পার্ক এর আশেপাশেই দেখাচ্ছে স্যার। কোনারকুন্টা ক্রসিং? মনে হচ্ছে এই কেসের তালার চাবি এই ক্রসিং এই কোথাও লুকিয়ে আছে। স্যার আরও একটা স্ট্রেঞ্জ ব্যাপার হলো এই যে নিশা নাগেশ গৌড়ার সাথে এপ্রিল 2012 থেকে টাচে আছে, নিয়মিতই ফোনে অনেকক্ষণ ধরে কথা হয় দুজনে। কিন্তু নাগেশ গৌড়া যখন 24 আর 25 অক্টোবর বেঙ্গালুরুতে ছিল তখন নিশা কিন্তু নাগেশ গৌড়াকে ফোন করেনি। ওই দুদিনে নাগেশ কাদের ফোন করেছিল বা নাগেশের কাছে কাদের ফোন এসেছিল? স্যার 24 আর 25 তারিখের মধ্যে নাগেশের কাছে 6-7টা ফোন এসেছিল, অধিকাংশই ল্যান্ডলাইন থেকে। এই ল্যান্ডলাইনগুলো চেক করা হয়েছে? ইয়েস স্যার, সবই পিসিও থেকে করা হয়েছে, আর দুবার তো একই পিসিও থেকে। আর স্যার এই পিসিও পিনিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে। পিনিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া? এটা তো নিশাদের বাড়ির একদম কাছে। স্যার সাইকোলজির স্টুডেন্ট খুব চালাকি করছে আমাদের সাথে। তুলে আনবো স্যার? নো, আগে নাগেশ গৌড়ার সাথে একটু বোঝাপড়া করে নি, তারপরে এই সাইকোলজিক্যাল খেলার রুলস আমরা বানাবো। মা, আমি কলেজ যাচ্ছি, সন্ধ্যেবেলা দেখা হবে। আরে আরে কিছু খেয়ে তো নে, কিছু খেলি না যে তুই? না মা, আমার লেট হয়ে গেছে, আমি ক্যান্টিনে খেয়ে নেব।
বাই মা। বাই সোনা। গেম কে খেলছিল, হরি চিনাপ্পাকে কে মারতে চাইছিল এবং কেন? এই খুন একটা অদ্ভুত রহস্যে ঘেরা ছিল। পীড়িতের শরীরে বিষ মিশেছিল, কিন্তু তার মৃত্যু হয়েছিল গলা টেপার ফলে। এটা কি ধরনের সাইকোলজিক্যাল ড্রামা ছিল? বানেরঘাটা ন্যাশনাল পার্কের জঙ্গলে যাওয়ার আগে হরি তার বাগদত্তা নিশাকে ফোন করেছিল। সে নিশাকে কোরানকুন্টি ক্রসিং থেকে বাইকে পিক আপ করে আর ন্যাশনাল পার্কে নিয়ে যায়, আর তাকে বলে যে সে বিয়ে ভাঙতে চায়। আর তার 10 মিনিট পরেই হরি মারা যায়। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী দুপুর 12টা থেকে 1টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু 1টা বেজে 10 মিনিটে হরি নিশাকে মেসেজ করেছিল যে সে বিয়ে ভেঙে দেওয়ার পর নিজেকে মুক্ত অনুভব করছে আর সে প্রিয়ার সঙ্গে এবার ভালো থাকবে। প্রথমে তো এই কেসে এক রহস্যময়ী প্রিয়া পুলিশকে ফ্রেন্ডসবুকের এক গোলকধাঁধায় আটকে দেয়, আর এবার আরও একটা নাম উঠে এলো, নাগেশ গড়া। কিন্তু পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ ছিল নিশার উপর। কিন্তু সে কি সত্যি অপরাধী ছিল? বিখ্যাত গ্রিক ফিলোসফার প্লেটোর ভাষায় মানুষের স্বভাব 3টে তত্ত্বের উপর নির্ভরশীল: জ্ঞান, ইচ্ছা। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি বেঙ্গালুরুর কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে একজন ইয়ং সাইকোলজি স্টুডেন্টের বাগদত্তার মার্ডার হয়। 26 অক্টোবর 2012, 6 মাস ধরে বেকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হরি চিনাপ্পার খুন হয়ে যায়। বেঙ্গালুরুর বানারঘাট্টা ন্যাশনাল পার্কের পাশ থেকে তার দেহ পাওয়া যায়। মৃতদেহ থেকে কোনো রকম আইডেন্টিফিকেশন পাওয়া যায় না, কিন্তু রাজাজিনগর পুলিশ স্টেশনে একটা মিসিং রিপোর্ট নথিভুক্ত হওয়ার কারণে হরির মৃতদেহের শনাক্তকরণ হয়। হরির মা বাবা আর তার বাগদত্তা নিশা রামানাথন হরির দেহ শনাক্ত করে। পোস্টমর্টেম রিপোর্ট বলে যে হরি একদিন আগে অর্থাৎ 2012-র 25শে অক্টোবর দুপুর 12টা থেকে 1টার মধ্যে মারা গিয়েছে। মৃত্যুর কারণ বলা হয় স্ট্র্যাঙ্গুলেশন, কিন্তু বডিতে বেন্টিয়াম ফসফেটও পাওয়া যায়। শকিং ব্যাপার হলো যে ঘটনাস্থল থেকে পাওয়া একটা স্টাইরোফোম কাপেও অ্যালকোহলের সঙ্গে বেন্টিয়াম ফসফেটের ট্রেসেস পাওয়া যায়। কেউ হয়তো হরিকে প্রথমে মদের সঙ্গে বেন্টিয়াম ফসফেট গুলে খাইয়ে তারপর তাকে গলা টিপে হত্যা করেছে। পুলিশ হরির সেলফোন পায় না। ফোন রেকর্ড থেকে জানা যায় যে খুনের একদিন আগে সকাল 11:15টায় হরি তার ফিয়ন্সে নিশার সঙ্গে কথা বলেছিল। নিশা খুব সহজ এবং স্বাভাবিকভাবে বলে যে হ্যাঁ, ওর সঙ্গে হরির সকালে কথা হয়েছিল, আর তার ঠিক পরেই সে হরির সঙ্গে 11:30টার সময় কোরানকুন্টি ক্রসিং এ দেখা করে। তারপর দুজনে হরির বাইকে করে বানেরঘাট্টা ন্যাশনাল পার্কের কাছে চলে যায়। পুলিশের অবাক লাগে যে নিশা এই কথাটা ওনাদের বা হরির পেরেন্টসদের কেন আগে বলেনি। নিশা জানায় যে হরি ওর সঙ্গে বিয়ে ভেঙে দিতে চাইছিল, আর ওকে এই কথাটা বলার জন্য হরি তাকে বানেরঘাট্টা ন্যাশনাল পার্কে নিয়ে যায়। পুলিশ এবার হরি যেই SMS-টা নিশাকে 1টা বেজে 10 মিনিটে পাঠিয়েছিল সেটার ব্যাপারে জানতে চায়। হরি সেটাতে নিশাকে লিখেছিল, যা হয়েছে ভালো হয়েছে, এবার আমি প্রিয়ার সঙ্গে জীবন কাটানোর জন্য মুক্ত। এবার এই কেসে একটা নতুন নাম উঠে আসে, সেটা প্রিয়া। পোস্টমর্টেম অনুযায়ী হরির মৃত্যু হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে, কিন্তু হরির সেলফোন থেকে নিশার কাছে যে SMS-টা এসেছিল সেটা টাইমিং ছিল 1টা বেজে 10 মিনিট, আর সেই সঙ্গে SMS পাঠাবার লোকেশন ছিল বানেরঘাট্টা ন্যাশনাল পার্কে নয়, যেখানে হরির দেহ পাওয়া গিয়েছিল, বরং কুরানকুন্টি ক্রসিং এ। পুলিশের মনে হয় এইসব প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে প্রিয়া, কিন্তু ওনারা প্রিয়াকে ট্রেস করতে পারেন না। মনে হয় প্রিয়া যেন একজন কাল্পনিক চরিত্র। হরির কাছের বন্ধুদের মধ্যে প্রিয়া নামে কেউ ছিল না। নিশা ওনাদের জানায় যে সে গত 6 মাস ধরে আন্দাজ করছিল যে হরির সঙ্গে কারো অ্যাফেয়ার চলছে। ও যখন হরির শেষ SMS-টা পায় তখনই নামটাও জানতে পারে। পুলিশ নিশা আর হরির সম্পর্কে তদন্ত করে। জানা যায় যে নিশার সঙ্গে হরির 2010 সালে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হয়েছিল। অনলাইন রোম্যান্স রিয়েল লাইফেও শুরু হয়ে যায়। 2011 সেপ্টেম্বরে নিশা আর হরির সম্বন্ধ ঠিক হয়, কিন্তু 2012 ফেব্রুয়ারিতে হরি চাকরি চলে যায়। তারপরেই ওদের মধ্যে খুব সমস্যার সৃষ্টি হয়। সাইকোলজির স্টুডেন্ট নিশার কথা অনুযায়ী সে হরির ফ্রেন্ডসবুকের স্ট্যাটাস আপডেট আর কমেন্টস অ্যানালাইজ করত। তার রিডিং ছিল যে হরির কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে। পুলিশ অনেক অনুসন্ধান করে জানতে পারে যে হরির ফ্রেন্ড লিস্টে প্রিয়া নামে একজন আছে, কিন্তু প্রিয়া যে কিনা একজন ম্যানেজমেন্ট স্টুডেন্ট, সে বলে সে হরিকে চেনে না। পুলিশ তাকে ফ্রেন্ডসবুকে তাদের বন্ধুত্ব করার প্রমাণ দেয়। প্রিয়া ভেবাচাকা খেয়ে বলে যে সে কখনো কখনো অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়, আর হরি তাদের মধ্যে থেকে হয়তো একজন হতে পারে। সে খুব জোর দিয়ে বলে যে সে হরিকে অনলাইনেও চেনে না। এবার পুলিশের সন্দেহ হয় যে সাইকোলজিতে ডুবে থাকা স্টুডেন্ট নিশা তাদের সঙ্গে হয়তো কোনো মাইন্ড গেম খেলছে। ওনারাও সেলফোন রেকর্ড ট্রেস করেন, আর একটা নাম্বারে ওনাদের দৃষ্টি আটকে যায়। সেটা বেলগাঁওয়ের কোনো এক নাগেশ গৌড়া নামে কারো নাম্বার। নিশা যার সঙ্গে রেগুলার টাচে ছিল। এবার তারপর সাইকোলজির স্টুডেন্ট খুব চালাকি করছে আমাদের সাথে। তুলে আনবো স্যার? নো, আগে নাগেশ গৌড়ার সাথে একটু বোঝাপড়া করে নি, তারপরে এই সাইকোলজিক্যাল খেলার রুলস আমরা বানাবো।
বাই সোনা। নাগেশ কোথায়? আপনারা কে? 24 আর 25 অক্টোবর আপনাদের ছেলে নাগেশ বেঙ্গালুরু গেছিল নাকি? আগে হ্যাঁ। কেন? জানি না, বলেছিল জরুরি কাজ আছে। এখন সে কোথায়? কলেজে, মারাঠা কলোনির পাশেই। নাগেশ গৌড়া, আগে হ্যাঁ, কি ব্যাপার? কিছু কিছু কাজ ছিল স্যার। কি কাজ ছিল? 23 তারিখ সন্ধ্যাবেলা তুমি বেলগাঁও থেকে রানী চন্দ্রমা এক্সপ্রেসে চলো। কোচ A7 বার্থ 33। সকাল 7টা নাগাদ তুমি বেঙ্গালুরু পৌঁছো। 25 অক্টোবরে তুমি বানারঘাটা ন্যাশনাল পার্কের কাছে ছিলে। 24 আর 25 অক্টোবর তুমি হোটেল কৃষ্ণাতে ছিলে, যেটা কোরানকুন্টা ক্রসিং এর কাছে। 24-এ সকালেই তুমি চেক ইন করো। 25-এ সন্ধ্যাবেলা তোমার চেক আউট হয়। হোটেল কৃষ্ণা থেকে তুমি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছাও। তুমি ওখান থেকে রানী চন্দ্রমা এক্সপ্রেস ধরো রাত 9:15টার সময়। কোচ S3 বার্থ 31। সকাল 8:25 নাগাদ তুমি বেলগাঁও পৌঁছাও। এই হলো তোমার বেলগাঁও বেঙ্গালুরু যাত্রা পোস্টমর্টেম রিপোর্ট। এখন তুমি আমাদের বলবে যে 24 আর 25 অক্টোবরে তুমি বেঙ্গালুরুতে কি করছিলে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি নাগেশ? আমি তোমার বন্ধু হতে চাই, খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন তুমি আমাদের তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড বলবে। স্যার, স্যার নিশা আর এই নাগেশের মধ্যে গভীর বন্ধুত্ব, বা বন্ধুত্বের থেকে বেশি কিছু। এপ্রিল 2012 থেকে ওদের চ্যাটিং চলছে। নাগেশ, নিশা খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সাইকোলজিতে মাস্টার্স করছে আর লোকের সঙ্গে মাইন্ড গেম খেলতে সিদ্ধহস্ত। তোমার হয়তো মনে হচ্ছে যে ও তোমার খুব ঘনিষ্ঠ, কিন্তু আসলে তুমি জেলের প্রায় ভিতরে। ও তোমাকে ইউজ করেছে এই ক্রাইমে। এখন চুপচাপ সবকিছু বলে ফেলো, না হলে পরে আর কিছু বলার মতো অবস্থায় থাকবে না। হরিকে মারতে আমাদের প্ল্যান কাজ করেনি। তখন আমি ওকে গলা টিপে মেরে দিলাম। তাহলে প্ল্যানটা কি ছিল? ওকে বেন্টিয়াম ফসফেট খাইয়ে মারাচ্ছিল। এই প্ল্যানটা নিশার ছিল? হ্যাঁ স্যার। হরির মৃত্যুর সময় ও সেখানে ছিল? হ্যাঁ স্যার, ও ওখানেই ছিল। নিশা নিশা নিশা। নাগেশ, 10 মিনিট হয়ে গেছে, এখনো বেঁচে আছে। হয়তো বিষটা ঠিকমতো কাজ করছে না। হরির বাইকটা কোথায়? স্যার ওটা ন্যাশনাল পার্কের কাছে জঙ্গলেই আছে। ক্রাইম সিনে নিয়ে যাও একে। ক্রাইমের সব ডিটেলস স্কেচ করো, বাইক রিট্রিভ করো। আমি নিজে নিশার সাথে ডিল করব। দেখতে চাই ও কি মাইন্ড গেম খেলে এবার। নাগেশ গৌড়া সমস্ত সত্যি ফাঁস করে দিয়েছিল। নিশাই তার বাগদত্তা হরি চিনাপ্পার খুনের সমস্ত প্ল্যান বানিয়েছিল আর নাগেশকে সঙ্গে নিয়েই তার পরিণতি দিয়েছিল। এখন পুলিশকে এই অপরাধের উদ্দেশ্য
অর্থাৎ মোটিভ জানাচ্ছিল, কিন্তু পুলিশের কাছে সাইকোলজির স্টুডেন্ট নিশা রামানাথনের মগজে ঢোকা একদমই সহজ ছিল না। হোয়াট ননসেন্স! আপনি বিনা প্রমাণে আমার মেয়ের ওপর দোষারোপ কি করে করতে পারেন? মিস্টার রামনাথন, এই মার্ডার কেসে আপনার মেয়ের সঙ্গী নাগেশ গৌড়া আমাদের কাস্টডিতে আছে। এই খুনটা কেমন করে হয়েছে তার প্রতিটা ডিটেল আছে আমাদের কাছে, কিন্তু কেন করা হয়েছে নো আইডিয়া। তো নাগেশ গড়া বলেছে যে হরিকে আমি খুন করেছি। ইয়েস মিস নিশা। আমি বলছি যে জন এফ কেনেডিকে আপনি মেরেছেন। একই ব্যাপার হলো। আমার এখন হরি সত্যটা জানবার কোনো ইন্টারেস্ট নেই। আমি নিজের টাইম ওয়েস্ট করতে চাই না। আমার কাছে এই চ্যাপ্টারটা এখন ক্লোজড। অ্যাকচুয়ালি আমি এই চ্যাপ্টারটাকে চিরদিনের মতো ক্লোজ করতে চাই। সেপ্টেম্বর 15, 2012-তে তুমি এই মেসেজ নাগেশ গৌড়ার ফ্রেন্ডস বুকের ইনবক্সে পাঠিয়েছিলে। খুব রিসার্চ করে লিখেছিলে এটা। ট্রুথ সিরামের ব্যাপারে প্রায় সমস্ত তথ্যই তুমি সংগ্রহ করেছিলে। এটাকে ব্যবহার করবার পদ্ধতি জেনেছিলে, রিসার্চ করেছিলে। ইনফ্যাক্ট তুমি তোমার টিচার প্রফেসর বৈদ্যকেও এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তাই না? নিশা একজন খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ও প্রত্যেকটা থিওরির গভীরে যেতে চায়। আমরা নিশার মস্তিষ্কের একদম ভিতরে পৌঁছাতে চাইছি। ওয়েল, আমি পয়েন্টে আসছি। আমরা সন্দেহ করছি যে নিশার হবু স্বামী হরিকে মার্ডার করবার পিছনে নিশারই হাত আছে। এই ব্যাপারে ওর একজন সঙ্গীও ছিল, নাগেশ গৌড়া। কি বলছেন অফিসার? আমার মনে হয় যে 23 বছর বয়সে নিশা মাইন্ড অ্যানালিসিসের ব্যাপারে খুব প্রাজ্ঞ হতে চাইছিল। সম্ভাবনা অত্যন্ত বেশি যে হরিকেও এই ব্যাপারে সাবজেক্ট বানিয়েছিল। এ কোনো সাধারণ কেস নয় প্রফেসর, যে একটা আশীর্বাদ ভাঙলো আর খুন হয়ে গেল। ও মাই গুডনেস, এই কথাটা আমাকে কেন স্ট্রাইক করলো না? মানে ও হরি ছিল যাকে দিয়ে একটা সত্যি বলাতে চাইছিল। কিরম সত্য সেটা তো বলতে পারবো না, কিন্তু নিশা আমাকে ট্রুথ সেরামের ব্যাপারে অনেক ডিটেলে জিজ্ঞাসা করছিল। বেসিকটা তো তুমি জানো নিশা, যে ট্রুথ সিরাম একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা সাবজেক্টের মধ্যে ইনজেক্ট করা হয় জিজ্ঞাসাবাদের সময় সত্যিটা বলাবার জন্য। কিন্তু হ্যাঁ, এটার জন্য সাবজেক্টের সম্মতি এবং কোর্টের অর্ডারের দরকার হয়। এই কেমিক্যাল কম্পাউন্ড কিভাবে সাবজেক্টকে সত্যিটা বলায়? ট্রুথ সিরামে একটা কেমিক্যাল থাকে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেসড করে দেয়। আর এটা সেই কারণেই যে সাবজেক্টের কনসিয়াস মাইন্ড হয়ে যায়, কিন্তু সাবজেক্ট নয়। ও নিজের আনকনসিয়াস মাইন্ড থেকে রেসপন্ড করতে থাকে। তাহলে স্যার ট্রুথ সিরাম সত্যি এফেক্টিভ একটা উপায় সত্যিটা বলানোর। কি ব্যাপার নিশা, আজকাল ট্রুথ সিরামের উপর অনেক বেশি রিসার্চ করছো দেখছি। তুমি আবার কাউকে তোমার সাবজেক্ট বানিয়ে নাওনি তো? অফকোর্স নট স্যার, আমি তো বাস স্টাডি করছিলাম। তোমার সাবজেক্ট হরি ছিল। তুমি হরিকে দিয়ে কিছু সত্যি কথা বলাতে চেয়েছিলে। কি সেই সত্যিটা? ওর অ্যাফেয়ার্স। তুমি তোমার সাইকোলজি স্টাডিকে ক্লাসরুমের বাইরে রিয়েল লাইফে অ্যাপ্লাই করছিলে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তার বক্তব্যকেও এক্সামিন করছিলে। মানুষের লেখা শব্দের পিছনে যে মানসিকতা থাকে তাকে খুঁজতে চাইছিলে। রিডিং বিটুইন দ্য লাইন্স, রাইট? কিন্তু কেউ একটা ছিল যে জানতে পেরেছিল যে তুমি কোনো একটা ব্যাপারে ডিস্টার্বড আছো। কি ছিল সেই কথাটা? হরি। তোমার মতে হরি তোমার সঙ্গে ঠিক কমিউনিকেট করতে পারছিল না। সেই কারণে তুমি আঘাত পাও, রেগে যাও। তারপর তুমি ওর ফ্রেন্ডস বুক আপডেটগুলোকে অ্যানালাইজ করতে শুরু করো। খুব সূক্ষ্মভাবে তুমি ওর প্রতিটা স্টেটাসে, লাইকের, মেসেজের চুল চেরা বিশ্লেষণ করতে থাকো। কিছু মানুষ এটা কেন বোঝে না যে যখন কেউ হতাশা অনুভব করে তাকে বিরক্ত করা উচিত নয়, তাকে একলা ছেড়ে দেওয়া উচিত। এরকম সময় আপনি এটা বুঝতে পারেন যে আপনি ওই মানুষটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, আর তারপর আপনি এটা উপলব্ধি করেন যে জীবনের কিছু সিদ্ধান্তকে দ্বিতীয়বার ভাবা উচিত। তুমি হরির কমেন্টগুলো রোজ পড়তে, বারবার পড়তে, আর নিজের আপডেটে ওর কমেন্টের জন্য অপেক্ষা করতে।
কিছু মানুষ এরকম হয় যারা কখনোই অন দ্য ফেস কিছুই বলে না, কিন্তু অন্য কোনো উপায় নিজেকে এক্সপ্রেস করে। বাট বাই দ্য ওয়ে, সত্যিটা তো বদলায় না। আপনি মিথ্যে বলতে পারেন না, আপনি এই জন্য লুকোতে চান যাতে আপনার চেহারায় সত্যির ঝলকটা না দেখা যায়। তুমি ভাবো তুমি খুব ভালো মাইন্ড অ্যানালিসিস করতে পারো, খুব এক্সপার্ট নাকি তুমি? কিন্তু কেউ একটা ছিল যে তোমার মাইন্ডটাকেও অ্যানালাইজ করেছে। তার নাম নাগেশ গৌড়া। ও বুঝতে পেরেছিল যে তোমার আর তোমার হবু স্বামীর মধ্যে কোনো টেনশন চলছে। ও ফ্রেন্ডস বুকে তোমাদের দুজনের কোল্ড ওয়ারকে ক্যাশ ইন করে, তোমার দিকে জাল ছোড়ে, আর তুমি ফেসে যাও পুরোপুরি। হুক, লাইন অ্যান্ড সিঙ্কার। আমি নিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এপ্রিলে। তুমি কি করে জানতে পারলে যে ওদের রিলেশনশিপে প্রবলেম চলছে? আমি তখন জানতাম না স্যার। আমি তো এটাও জানতাম না যে ও এঙ্গেজড। শুধু ফ্রেন্ডস বুকে ওর আপডেটস পড়তাম আর বুঝতাম যে শি ইজ রিয়েলি আনস্টেবল। ওর জীবনে আপ ডাউনস চলছে, আর স্পেশালি লাভ লাইফ নিয়ে। আর কিছু না স্যার। ফ্রেন্ডস বুকে ওর ফটোগ্রাফটা ভালো লাগে আর খুব ভালো কথাও বলতো, সেই জন্য আমি চান্স নিই, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আর ও অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ স্যার। নাগেশ খুব ভালোভাবে জানতো তুমি ওর রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে। হি ওয়াজ কোয়াইট শিওর যে তোমাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। ও তোমাকে যেভাবে অ্যানালাইজ করেছিল তুমি কখনোই কারোর সাথে সেরকম করতে পারোনি। হি প্লেড উইথ ইউর মাইন্ড। ও তোমাকে যেভাবে অ্যানালাইজ করেছিল তুমি কখনোই কারোর সাথে সেরকম করতে পারোনি। হি প্লেড উইথ ইউর মাইন্ড, আর তোমার মনে জায়গা করে নেয়। আপনি বলতে কি চান ইন্সপেক্টর? নাগেশ আমার সাথে গেম খেলেছিল? হ্যালো, নো। আমি নাগেশকে লাইক করতে শুরু করেছিলাম। যেভাবেই আমার আপডেটসগুলোতে কমেন্ট করতো, লাইক করতো, আমার ওকে ভালো লাগতে শুরু করে। এই জন্য আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। ততদিনে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি হরির সঙ্গে নিজের জীবনটা কাটাবো না। হরি আমার জীবনের ক্লোজড চ্যাপ্টার হয়ে গেছিল। আমি শুধু ওকে সারা জীবনের মতো ক্লোজড করতে চেয়েছিলাম। আমি ট্রুথ সিরামের উপর রিসার্চ করেছিলাম। আমি সব কিছু প্ল্যান করেছিলাম ইন্সপেক্টর, সব কিছু। আই লাইক অ্যানালাইজিং হিউম্যান বিহেভিয়ার। ইটস কমপ্লেক্স, দ্যাটস হোয়াট কিপস মি গোয়িং। প্ল্যানিং পুরো আমার ছিল, ওই নাগেশের নয়। সব কিছু আমি ডিসাইড করেছিলাম, কবে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু আমি ডিসাইড করেছিলাম যে 25শে অক্টোবর হরিকে আমি বানেরঘাটা ন্যাশনাল পার্কের কাছে নিয়ে যাব। ভালোই হলো তুমি কিছু বললে। এমনিতে ইনভেস্টিগেশন টেকনিক সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে, তাই সম্ভবত তুমি অ্যারেস্ট হওয়ার আগে এটা হয়তো পড়তে চাইবে। তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট। শেষ পর্যন্ত পুলিশ নিশাকে এনে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে নিশাকে স্বীকার করতেই হতো। আসলেও সৃষ্টি করা পুরো প্ল্যানটা খুবই অদ্ভুত ছিল, শকিং ছিল। আর এই প্ল্যানিং, এই খুনের পিছনে ছিল একটা সাংঘাতিক উদ্দেশ্য। বলা হয় নিজের মনকে মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে দিও না, কিন্তু এই কেসে মস্তিষ্ক মনকে গোলাম বানিয়ে নাচাচ্ছিল। আর এই নাচটা ছিল আসন্ন মৃত্যুর তাণ্ডবের ইঙ্গিত। নিশা, নিশা আমাদের হরির সঙ্গে এরকম কি করে করতে পারে? আমি তো ওদের দুজনের মধ্যে সবসময় ভালোবাসাই দেখেছি। এটা একটা বানানো গল্প, আমি বিশ্বাস করি না। হরির লাশটাকে ফেলে দেওয়ার পর আমরা বাইকটা এখানে লুকিয়ে ফেলি। আর হরিকে তোমরা কোথায় মেরেছিলে? এখান থেকে 2 কিলোমিটার দূরে। নিশার আমি এখানে 24 অক্টোবর এসেছিলাম আর এই স্পট সিলেক্ট করেছিলাম। আমি হরিকে এই জায়গাটা নিয়ে আসবো। হ্যাঁ, আর তুমি তুমি ওই ঝোপের পেছনে লুকিয়ে থেকো। হ্যাঁ, এটা আমাদের মার্ক, যেটা আমাদের এই জায়গাটা খুঁজে পেতে সাহায্য করবে। এখানে? হ্যাঁ স্যার, আমি এখানেই লুকিয়েছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই এখানেই। ভালো জায়গা না এটা? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ওয়েল, ইটস রিয়েলি নাইস প্লেস নিশা।
নিশা, একটা কথা বলবো? আমার তোমার সঙ্গে এইভাবে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সেম হিয়ার। নিশা, সত্যি বলতে গেলে গত কয়েকদিন ধরে আমি সত্যি খুব ডিস্টার্ব ছিলাম। একদিকে কাজ গেল, আরেকদিকে তোমার নন স্টপ কোয়েশ্চেনিং আমার অ্যাফেয়ার্সগুলো নিয়ে, যেগুলো কখনো কখনো ছিলই না নিশা। পাস্ট ইজ পাস্ট, লিভ ইট। ওর মনে হয়েছিল আমি ওর উপর সন্দেহ করা ছেড়ে দিয়েছি। ও ভেবেছিল ও খুব সহজেই আমাকে বোকা বানাতে পারে। ও কত সহজে ভেবেছিল যে ওকে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, নর্মালি কথা বলছে, দ্যাট মিন্স আমি ওর অ্যাফেয়ারগুলো ক্ষমা করে দিয়েছি। কিন্তু এরকম ছিল না। ও তো জানতোই না। হরি কার সাথে অ্যাফেয়ার করছিল? এটা জিজ্ঞেস করুন যে কার সাথে করছিল না। প্রিয়া, বিভা, গীতাঞ্জলি, স্মিতা, এই সমস্ত মেয়েরা ওর ফ্রেন্ডসবুক ফ্রেন্ড লিস্টে ছিল। কেন ওসব আলতু ফালতু স্ট্যাটাসকে কমেন্ট আর লাইক করতো? ওর জবলেস সিচুয়েশনে সহানুভূতি জানাতো। কেন ওকে কাঁদ দিত কাঁদার জন্য? সব কিছু দেখেছিলাম আমি। কিন্তু অ্যাফেয়ার্স? কিন্তু ও কি কোনোদিন তোমাকে বলেছে যে ওর অ্যাফেয়ার্স চলছে? বা কেউ বলেছে, দেখেছে, জানতে পেরেছে? পড়েছিলাম। ওর মস্তিষ্ক, আমার সামনে এসব বলার সাহস ছিল না ওর। কাওয়ার্ড। হোয়াট ননসেন্স নিশা, এগুলো কি বলছো তুমি? ওরা শুধু আমার অনলাইন ফ্রেন্ডস। ওদেরকে আজ অব্দি আমি চোখেই দেখিনি, ঠিক মতো জানিও না ওদেরকে। ব্লাইন্ডলি লাইক করা, প্রতিটা কমেন্টে হে হে হা হা, ইয়া ইয়া সো সুইট, ও বেবি। আর তুমি বলছো জাস্ট ফ্রেন্ডস? হরি সমস্ত এক্সপ্রেশনের মধ্যে লুকিয়ে থাকা মিনিংটা আমি রিড করতে পারি। ওকে নো নো, ইটস নট ওকে, নট ওকে ফর মি। তুমি তোমার সাইকোলজিক্যাল বুলশিটটা নিজের কাছেই রাখো। এমনিতেই গত 6 মাস ধরে আমার কোনো চাকরি নেই, আর তার উপরে তোমার এই অ্যাফেয়ার্স নিয়ে নন স্টপ বুলশিটিং। মাথা খারাপ করে দিলে তুমি। গোটা পৃথিবী জানে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। নিজের সমস্ত ইমোশন ফ্ল্যাশ করতে থাকো ওই সমস্ত বন্ধুদের কাছে, কাঁদতে থাকো দিনরাত। আর এসে যায় তোমাকে সহানুভূতি জানানোর জন্য, তোমার কান্না মোছার জন্য, আর না জানি কি কি করার জন্য। ব্লাডি বিচ। নিশা, গ্রো আপ প্লিজ। হরি, এটা ভুলো না যে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি নিশা, আমিও তোমাকে এটাই বলতে চাই যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে তুমি সে সবগুলো ভুলে গেছো যেগুলো আমাদের মধ্যে ছিল আর আছে। কিভাবে আমি তোমার প্রেমে পড়লাম, কিভাবে আমি তোমার ওই সিদ্ধান্তে তোমার পাশে দাঁড়িয়েছিলাম যে আমরা বিয়ে তখনই করব যখন তুমি সিভিল সার্ভিসেসের এক্সামটা পাস করে যাবে। কিন্তু এখন তুমি কি করছো নিশা? আইএএস এর প্রস্তুতি নেওয়ার জায়গায় অনলাইন গোয়েন্দা সেজে নিজের পুরো টাইম আর নিজের পুরো এনার্জি নষ্ট করছো। আমার আর তোমার লাইফটাকে হেল বানাচ্ছ তুমি। ব্রেক অফ করতে চাও? টর্চার করার একটা সীমা আছে নিশা। টর্চার টর্চার টর্চার? ব্লাডি ও আমাকে টর্চার করছিল। ও ভেবেছিল যে আমি কখনো জানতে পারবো না। নাগের স্পট করে ফেলেছিল। ও বুঝে গেছিল যে হরি আমাকে অনলাইন হিউমিলিয়েট করছে, ইগনোর করছে, হার্ট করছে। আমার ফিলিংসে রেসপেক্ট করে নাগেশ। নাগেশের সঙ্গে তোমার দেখা হয় এপ্রিল 2012-তে। শুধু নাগেশ। আর নাগেশ জানতো যে আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ভেতর থেকে ডিপলি। হে নিশা, রিয়েল লাইফে দেখা করতে চাও? বেলগাঁও কাছে ছিল না, ওভারনাইট জার্নি। কিন্তু নাগেশ আসতো আমার জন্য, আমায় বেটার ফিল করানোর জন্য। দেখো নিশা, হতে পারে ও তোমার প্রতি ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে ও বলে না কেন আমাকে আমার সামনে, আমার ফেসের ওপর? হতে পারে ও তোমার সাথে কোনো মাইন্ড গেম খেলছে, বা এটাও হতে পারে যে হি ওয়ান্টস টু হ্যাভ এ কেক অ্যান্ড ইট টু। হোয়াট ডু ইউ মিন? ও তোমার সাথে ব্রেকআপ করতে চাইছে না, কিন্তু ওর ইন্টারেস্ট কোনো অন্য কারোর সাথে। ইউ মিন টু সে অ্যাফেয়ার? আমাকে না জানিয়ে অন্য কারোর সাথে? ইয়া, ইটস আ পসিবিলিটি। নো, আমি এরকম হতে দেব না। ওকে আমার সামনে আমার ফেসের ওপর সত্যিটা বলতেই হবে। আমি অনেক রাত জেগেছি এটা ভেবে যে হরির মুখ দিয়ে কি করে সত্যিটা বের করব। ট্রুথ সিরামে একটা কেমিক্যাল থাকে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেসড করে দেয়। তাহলে স্যার ট্রুথ সিরাম সত্যি এফেক্টিভ একটা উপায় সত্যিটা বলানো? ট্রুথ সিরাম? তোমার কোনো ধারণা আছে
এগুলো ক্রিমিনালদের দেওয়া হয় আর তুমি নিজের ফিয়ান্সের উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছিলে। ক্রিমিনাল কাকে বলে স্যার? যে ক্রাইম করে, রাইট? সিরাম, তোমার কোনো ধারণা আছে? এগুলো ক্রিমিনালদের দেওয়া হয় আর তুমি নিজের ফিয়ান্সের উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছিলে। ক্রিমিনাল কাকে বলে স্যার? যে ক্রাইম করে, রাইট? হরি ক্রাইম করেছিল। হরি আমাকে মিথ্যে কথা বলেছিল, আমার সাথে চিটিং করেছিল। ওর মাথাটা ক্রিমিনালের মতো হয়ে গেছিল স্যার। রিভার্স, উল্টো। তুমি এখন সাইকোলজির লাইনটাকে ক্রস করে ফেললে। তোমার ভাষা নলেজকে তুমি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইউজ করলে। ইউ আর দ্য ক্রিমিনাল মাইন্ড, ইয়াং লেডি। বেন্টিয়াম ফসফেট কোথায় পেলে? নাগেশ আর আমি কাছাকাছি এসে গেছিলাম, আমাদের মধ্যে ভালোবাসা ডেভেলপ করছিল। নাগেশ, আমি আর একদম সত্যিটা জানতে চাই না। আমি জানতে চাই না যে হরির কার সাথে অ্যাফেয়ার চলছিল, গুড। কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে ও আমার সাথে এই হরেবল চিটিং করবে আর এত সহজে ও ছাড়াও পেয়ে যাবে। ও আমাকে বোকা বানিয়েছে নাগেশ। তুমি কি করতে চাইছো নিশা? ওর এটা জানা উচিত যে ও যা করেছে খুব ভুল করেছে। ও ওর মাথা দিয়ে আমার মনের সাথে গেমস খেললো। শুধু এই জন্য? মানে তুমি এতটা সেলফ সেন্টার্ড হতে পারো? তুমি এরকম ভাবলে যে হরির কোনো অ্যাফেয়ার চলছে, এরকম ভাবলে যে তোমাকে রিজেক্ট করা হয়েছে, আর শুধু এই ধারণার বশবর্তী হয়ে তুমি হরিকে মার্ডার করে দিলে? কেউ জিজ্ঞেস করেছিল কেন দরকার? অনেক দূরের দোকান থেকে কিনেছি, একটা ছোট্ট গ্রাম থেকে। দোকানদার জিজ্ঞেস করছিল তো আমি বলে দিয়েছি ইঁদুর মারার জন্য চাই। তুমি একটা অবলা পশুকে মেরে ফেললে শুধু এটা চেক করবার জন্য যে বিষ কাজ করছে কিনা। তুমি জানো নিশা, তোমার ভাবনা, তোমার বিহেভিয়ার কতটা ক্রূর। 10 মিনিটস, মাত্র 10 মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তুমি ওকে খাওয়াবে কি করে? দেখতে থাকো, কাল দেখা হচ্ছে ন্যাশনাল পার্কের কাছে। হরি ভেবেছিল নিশা ওর সাথে মিটমাট করতে চাইছে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে চাইছে। এই ভেবেই হরি নিশার সাথে এখানে এসেছিল। আগে হ্যাঁ স্যার। নিশা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে আজকে এত ভালোভাবে কথা বলছো। কোনো চিৎকার নয়, কোনো অ্যাকিউজিশন নয়। ব্যাস পুরনো দিনের কথা মনে পড়ে গেল, ভাবলাম যে একটা নতুন স্টার্ট করা যাক। হরি, অনেকদিন হয়ে গেল আমরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করিনি। ইউর রাইট নিশা, সত্যি বলতে গেলে আমিও সেটাই চাই। তাহলে ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ন্যাশনাল পার্কের কাছে যাচ্ছি। নো ফোন কলস, নো মেসেজেস। কোথাও শান্তভাবে বসবো, জাস্ট ইউ অ্যান্ড মি। ওকে, ডান। হ্যালো। হ্যাঁ নিশা, ইয়েস হরি, আমি বেরোচ্ছি। আমি তোমার সাথে 10 মিনিটে কোরআনকুন্ডি ক্রসিংয়ে দেখা করছি। তাহলে এটা মিথ্যা ছিল যে হরি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিল? না, সত্যি ছিল। ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে ও আমার সাথে ব্রেকআপ করতে চায়। ওর ফেসবুক স্ট্যাটাসের সাবটেক্সট বলছিল যে ওই সম্পর্কটা ভাঙতে চায়। শুধু ওর সাহস ছিল না আমাকে এসে ফেস টু ফেস বলার। সেই জন্য তুমি ওকে প্যাচ আপ করবার অজুহাত দিয়ে ডেকে পাঠালে, ওর পার্মানেন্ট প্যাক আপ করিয়ে দিলে। ওকে শিক্ষা তো দেওয়ারই ছিল। কেউ আমার সাথে এরকম মিথ্যে কথা বলতে পারে না, চিটিং করতে পারে না কেউ আমার সাথে এভাবে। নেভার। নিশা, সত্যি বলতে গেলে
গত কয়েকদিন ধরে আমি সত্যি খুব ডিস্টার্ব ছিলাম। একদিকে কাজ গেল, আরেকদিকে তোমার নন স্টপ কোয়েশ্চেনিং আমার অ্যাফেয়ার্সগুলো নিয়ে, যেগুলো কখনো কখনো ছিলই না নিশা। পাস্ট ইজ পাস্ট, লিভ ইট। এই ভডকা, কিন্তু যতদূর আমি জানি আমাদের 2.5 বছরের রিলেশনে কখনো আমরা একসাথে বসে ড্রিঙ্ক করিনি, রাইট? তার মানে তো এটা নয় যে তুমি ড্রিঙ্ক করো না, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আর তার মানে এটাও নয় যে আমি জানি না যে তুমি ড্রিঙ্ক করো। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে যে আমি ড্রিঙ্ক করি? বডি ল্যাঙ্গুয়েজ, মাইন্ড রিডিং, আমি মানুষকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারি হরি। হ্যাঁ আমি জানি। চেস। চেস। ব্যাস এইটুকুই ব্যাপার। হ্যাঁ নিশা, 1 মিনিট আসছে। হ্যাঁ নিশার সুযোগ পেয়ে গেল হরি ড্রিঙ্কে ওই কেমিক্যালটা মেশানোর। নিশা, নিশা কি হচ্ছে আমার? নিশা, নাগেশ, 10 মিনিট হয়ে গেছে, এখনো বেঁচে আছি। মনে হচ্ছে বিষটা কাজ করছে না। বাইকটাকে লুকিয়ে ফেলতে হবে, চলো। তুমি গ্লাসগুলো তুলে নিয়েছিলে তো? হ্যাঁ, আমি নিজের গ্লাসটা নিয়ে নিয়েছি, আর ওর গ্লাসটা ওখানেই রেখে দিয়েছি, যাতে লোকজন ভাবে যে ও সুইসাইড করেছে। ওকে চলো যাই, চলো চলো। আর তারপর আমরা এখান থেকে কোরানকুন্ডে ক্রসিংয়ে চলে যাই। ওখান থেকে নিশা হরির ফোন থেকে নিজের ফোনে একটা মেসেজ করে, আর সিম কার্ডটা বের করে ওখানেই ফেলে দেয়, আর ফোনটা ওখানে ভেঙে ফেলে। ফোনটা আপনারা ওখানেই পাবেন। আর হরির পার্স আর বাকি কোনো আইডেন্টিফিকেশন? সেগুলো নিশা নিজের সাথেই নিয়ে গিয়েছিল। আমি ওখান থেকে তারপর হোটেলে চলে যাই, আর পরে নিজের বাড়িতে ফিরে যাই। আর তুমি এটা ভাবলে যে তোমার একটা SMS পাঠানোতে একটা নিরাপরাধ মেয়ে ফেঁসে যাবে আর তুমি বেঁচে যাবে? যে প্ল্যানই হোক না কেন, যতই ফুল প্রুফ হোক না কেন, 1% তো মার্জিন অফ এরর থাকেই স্যার। আপনারা ইনভেস্টিগেশন করেন, জানেন তো এই থিওরিটা। তোমার এই ইনহিউম্যান আর ভয়ঙ্কর প্ল্যান 99.99% ফেল করেছে। 0.1% চান্স ছিল যেটা দিয়ে তুমি নর্মাল লাইফে ফিরতে পারতে, কিন্তু তুমি সেটা নষ্ট করলে। আর সেই চান্স তোমার কাছে ছিল যখন তোমার মনে হয়েছিল যে আর তুমি জানতে চাও না যে হরির কোনো অ্যাফেয়ার আছে কিনা। ওটা একটা সুযোগ ছিল ভিন্ন রাস্তায় যাবার জন্য। ওরও প্রবলেম ছিল নিজের জীবনে, ওর নিজের একটা জীবন ছিল। ট্রুথ সিরাম না নিয়েই আমি একটা সত্যি বলি তোমার ব্যাপারে। সত্যিটা এটাই যে তুমি একটা ভীষণ ফ্রাস্ট্রেটেড আর ইম্যাচিওর 23 বছরের মেয়ে, যে সাইকোলজির ABCDও জানে না। তুমি কিচ্ছু পড়াশোনা করোনি, তুমি কোনো অ্যানালিসিসই পারো না। তুমি ইয়াং জেনারেশনের সেই মিসগাইডেড অংশের প্রতিনিধিত্ব করো যাদের কাছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট করাটাই জীবনের সবচেয়ে বড় কর্তব্য বলে মনে হয়। করুণা হয় আমার তোমাদের জন্য। I pity you.
জানান আপনি? আর মিসেস কি? ওর জীবনের কোনো প্রয়োজনটা কি বাকি রাখিনি স্যার। আমি তো এইটাও জানতাম না যে ওর সাথে হরির কোনো সম্পর্ক আছে। ও যখন আমাকে বলল তখন আমি মেনে নিলাম, তার জন্য বিয়ের ব্যবস্থাও করলাম। ও আমার কাছে যখন যা চেয়েছে তখনই আমি তা মিটিয়ে দিয়েছি। আমি কি দোষ করেছি বলুন? স্যার, এতে আপনার কোনো ফল্ট নেই। এটা আপনার ব্যাড লাগছে আপনার মেয়ের নিজের সাবজেক্ট, নিজের নলেজকে নিয়ে এত অহংকার হয়ে গেছিল যে ও ন্যায় আর অন্যায়ের মধ্যে সীমারেখাকে দেখতে পায়নি। এতে আপনি কি করতে পারেন? যে কোনো লোককে নিজের স্টাডির সাবজেক্ট করে তুলো না। মানুষের আচরণ তিনটে তত্ত্বের উপর নির্ধারিত: ইচ্ছা, আবেগ আর জ্ঞান। পুলিশ আপাতত চার্জশিট তৈরি করছে। এই কেসটা বেঙ্গালুরু শহরকে নাড়িয়ে রেখে দিয়েছিল, আর সেই সঙ্গে এই কেসটা বেঙ্গালুরুবাসীদের তাদের শহরে ঘটা একটা পুরনো কেসকেও মনে করিয়ে দিয়েছিল, যেখানে একটা মেয়ে তার প্রেমিককে সঙ্গে করে তার বাগদত্তাকে খুন করেছিল। সেই মেয়েটি আর তার প্রেমিক এখন যাবজ্জীবন শাস্তি ভোগ করছে। আর এটাকে একটা অদ্ভুত যোগাযোগ বলা যায় যে এই কেসটায় নিশা তার প্ল্যানকে পরিণতি দেওয়ার জন্য এই পুরো কেসটার ইন্টারনেটে খুব সুন্দরভাবে রিসার্চ করেছিল। প্রথমবারের কেসটায় সেই মেয়েটি যেই ভুলগুলো করেছিল, নিশা সেই সবকিছু অ্যাভয়েড করে আর ভাবে যে সে একটা পারফেক্ট প্ল্যান বানিয়েছে। নিজেকে নিজে এসএমএস পাঠানো নিশার কাছে পুলিশকে হতবাক করার একটা মাস্টার স্ট্রোক ছিল। কিন্তু নিশা এটা ভুলে গিয়েছিল যে সে হয়তো পুরনো কেসটার ভুলগুলো করছে না, কিন্তু তার নিজের ভুলগুলো তো করতেই হতো, কারণ পারফেক্ট ক্রাইম এক্সিস্টই করে না। এরকম নয় যে এই ধরনের ক্রাইম ইন্টারনেট আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি আসার আগে ঘটতই না। এরকম না যে ইন্টারনেট আসার আগে মানুষের বিকৃত বুদ্ধি প্রকাশ পেত না। কিন্তু এই কেসটা শুধু আমাদের শক করে না, বরং হতবাক করে রেখে দেয়। যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করাটা ভীষণই ভালো ব্যাপার, কিন্তু তখনই যখন সেই বিদ্যা, সেই জ্ঞানের ব্যবহার সঠিক কাজে করা হয়। কিন্তু সেই নলেজের সঙ্গে জঘন্য এবং খারাপ এক্সপেরিমেন্ট করা, নিজের সাবজেক্টের সঙ্গে অবসেসড হয়ে যাওয়া খুবই বিপজ্জনক ব্যাপার। তার উপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে যে ফেসলেস, কেয়ারলেস ইন্টারাকশন হয়ে থাকে, সেগুলো বিষয়টা আরো জটিল করে তোলে। প্রত্যেক অনলাইন আচরণকে সব ধরনের ইন্টারপ্রিটেশনের জন্য উন্মুক্ত রেখে দেয়। একজন সাইকোলজির স্টুডেন্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট অ্যানালাইজ করে, মাইন্ড রিডিং করার দাবি করে, আর তাও নিজের লাভ লাইফের ব্যাপারে। এটা একটা ডেঞ্জারাস কম্বিনেশন ছিল, আর খুব সাংঘাতিক প্রমাণিত হলো। নিশার নিজের ডাউট, নিজের ইন্টারপ্রিটেশন, নিজের অহংকার আর নিজেকে রিজেক্টেড ফিল করা। দুর্ভাগ্যবশত এই সব কিছুর মধ্যে নিশা নিজের ফিলিংকে রিড করতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। অন্য কারো কথাকে অ্যানালাইজ করাটা খুব ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে, যখন সেই রিডিং একটা অবসেশন, একটা বিকৃত নেশা হয়ে দাঁড়ায়। হরি একজন ইনোসেন্ট যুবক ছিল, আর তার জব চলে যাওয়ার ফ্রাস্ট্রেশনের কারণে বেশ চিন্তাগ্রস্ত ছিল। হরি অহেতুক সন্দেহের শিকার হয়ে পড়ে এমন একটি মেয়ের, যার মস্তিষ্ক চলে যায় পড়াশোনা থেকে অপরাধের দিকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থাকবেন। জয় হিন্দ।